আচ্ছা, তো আমাদের আজকের টপিক হচ্ছে ভেক্টর এবং চৌম্বক আবেশ। এই টপিকে আমাদের আহ, যারা একদম এডমিশনের ফার্স্ট ক্লাস করে, ফিজিক্সের শুরুটা হয় ভেক্টর দিয়ে। এবং শুধুমাত্র এডমিশন ফিজিক্স সেটা বললে ভুল হবে, আমাদের এইচএসসি ফিজিক্সেরও একদম হাতে খড়ি ঘটে ভেক্টর অধ্যায় দিয়ে। এবং ভেক্টর অনেকের অনেক স্বপ্নের অধ্যায়, অনেকে 3-4 মাস লাগে এই শুধুমাত্র একটা ভেক্টর অধ্যায় শেষ করে। এবং এইচএসসি ফার্স্ট ইয়ারে যখন শুরু হয় এই ভেক্টর অধ্যায়টা, তার 1 মাস আগ থেকে দেখা যায় ভেক্টর অধ্যায় শুরু করে। এইচএসসি পরীক্ষার 6 মাস আগ পর্যন্ত দেখা যায় জিজ্ঞেস করলে ভাই ভেক্টর অধ্যায়টাই পারি, আর বাকি সবকিছু সব এলোমেলো লাগে। আচ্ছা, তো আমি ভেক্টর না, আজকে বরং চৌম্বক আবেশ দিয়েই শুরু করব, কারণ চৌম্বক আবেশটা আমাদের এক্সট্রা সিলেবাসের অধ্যায়। এবং স্পেশালি চৌম্বক অধ্যায় আমাদের মাথা খারাপ করে দেয় এরকম অবস্থা। তো চৌম্বক অধ্যায়ের প্রতি এত বেশি ফ্যাসিনেশন দেওয়ার দরকার নাই, কিন্তু যেটা আমাদের না বুঝলেই না, বুঝে অন্তত পড়ার চেষ্টা করতে হবে। তো আমি ফিজিক্স, যেহেতু মেডিকেল ফিজিক্স, সুতরাং এখানে ডিরাইভেশন দেখানোর সুযোগ নাই। আমরা জাস্ট যতটুকু আমাদের পরীক্ষার জন্য লাগে এবং বেসিকের জন্য লাগে, যাতে যে কোনো ধরনের কোয়েশ্চেন আমরা অ্যাপ্লাই করতে পারি, অথবা আমাদের আমাদের টপিক থেকে বা আমাদের সিলেবাস থেকে যতটুকু আসতে পারে, আমাদের কারিকুলাম থেকে ততটুকু যেন আনসার করতে পারি। ঠিক আছে, তো আমি শুরু করতেছি চৌম্বক আবেশ। চৌম্বক আবেশ এখানে দেখতেই পাচ্ছ যে কি কি কোয়েশ্চেন আসছে কোন কোন টপিক থেকে। তাড়িৎ-চুম্বক আবেশ, তাড়িৎ-চুম্বক আবেশের সূত্রাবলী কোশ্চেন আসে নাই, কোনো মেয়ে তো আসে নাই। স্বকীয় আবেশ, পারস্পরিক আবেশ আর তড়িৎ প্রবাহের প্রকারভেদ। এবং মজার বিষয় হচ্ছে, এই অধ্যায় থেকে কোনো সময় বইয়ের লাইন থেকে কোয়েশ্চেন দেয় নাই। সবসময় যতবারই কোয়েশ্চেন আসছে অলওয়েজ অনুশীলনী কোয়েশ্চেন থেকেই আসছে। আর গত লাস্ট 10 বছরের কথা, লাস্ট 10 বছর বলতে যখন থেকে এই কারিকুলাম শুরু হয়েছে, মানে 15-16 থেকে, ততদিনে আমাদের এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, এই সব মিলে 10 বছরে 4টা কোয়েশ্চেন আসছে। তো বুঝতেই পারতেছি অধ্যায়টা এত বেশি ইম্পর্টেন্ট না। স্টিল আমাদের তো অবশ্যই বুঝে পড়তে হবে সবকিছু। আর চৌম্বক অধ্যায় আছে আমাদের ফিজিক্সে টোটাল দুইটা। So, দুইটা ফিজিক্সের অধ্যায় থাকলেও এই 5 নম্বর অধ্যায়টা যথেষ্ট ইজি আছে। যদিও বা ধারাবাহিকভাবে পড়লে অধ্যায় 4 আগে আসে এবং অধ্যায় 5 পরে আসে। স্টিল আমরা অধ্যায় 5 দিয়ে শুরু করতেছি। এন্ড যখন তুমি ফিজিক্স পড়বা তখন কি 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 পড়বা? প্রথম কথা হচ্ছে, ফিজিক্সের জন্য আগে ক্লাস করে নিতে হবে। ক্লাসের পরে ক্লাস নোটটা দেখবা। এরপরে মেরিট্রিক্স। সব যদি তোমার ক্লিয়ার থাকে তাহলে তুমি মাস্টার কোয়েশ্চেন ব্যাংক সলভ করবা। এরপর যদি তোমার টাইম হাতে থাকে তাহলে তুমি এসাক স্যার পড়ো। যেহেতু 2 দিন টাইম থাকে, মানে একটা ফিজিক্সের পরবর্তীতে এরপর হয়তো কেমিস্ট্রি ক্লাস হবে, তো তার মধ্যে 2 দিন টাইম থাকে যেহেতু, সুতরাং তুমি চাইলে অবশ্যই ইসাক স্যার পড়ে ফেলা সম্ভব। দেন তুমি চাইলে আরো আদার্স আদার্স প্র্যাকটিস কিছু করতে পারো, এক্সাম দিতে পারো বিভিন্ন জায়গায়। এখন অনেক এক্সাম দেওয়া যায় ফ্রিতেই, বহু জায়গায় চর্চা অ্যাপ আছে, আর অনেক কিছুই আছে যেগুলো তুমি চাইলে ফ্রিতেই এক্সাম দিতে পারবা। আচ্ছা, তো আমাদের ফার্স্ট টপিক তড়িৎচুম্বকীয় আবেশ। আমরা যখন এর আগের অধ্যায়টা পড়ি, আগের অধ্যায়টা তো আর তোমরা পড়ো নাই, ওটা ছিল তড়িতের চৌম্বক ক্রিয়া, আর এটা হচ্ছে তড়িৎচুম্বকীয় আবেশ। তো এর আগের অধ্যায়ে আমরা মূলত যেটা পড়ি সেটা হচ্ছে তড়িৎ প্রবাহকে চুম্বক ক্ষেত্রে কনভার্ট করা। আর এই অধ্যায়ে আমরা যেটা পড়ি সেটা হলো চৌম্বক ক্ষেত্রকে তড়িৎ প্রবাহে কনভার্ট করা। তাহলে তড়িৎচুম্বকীয় আবেশ, এখানে আমাদের মূল প্রতিপাদ্য বিষয় থাকবে চৌম্বক ক্ষেত্র থেকে তড়িৎ প্রবাহ উৎপন্ন করা। এবং এই কাজের স্রষ্টা হচ্ছে বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে। সাল আমি কখনোই পড়তে বলি না, এখানে 1831 সাল দেওয়া আছে, কোনো কোনো কোচিং এর পরীক্ষা হয়তো কখনো কোনো সময় দিতে পারে। যাই হোক, এটা আমাদের লাগবে না। তো চৌম্বক ক্ষেত্র থেকে তড়িৎ প্রবাহ, এটা হচ্ছে তড়িৎচুম্বকীয় আবেশের টপিক। আর একই সাথে এই অধ্যায়, মানে এটা সাইমালটেনিয়াসলি একই সাথে কথা চলে আসে যে, তাহলে তড়িৎ প্রবাহ থেকে চৌম্বক ক্ষেত্র, এই টপিকটা ধারণা কে দিছে? ওয়েরস্টেড। আচ্ছা, এটা নিয়ে আমরা অধ্যায় 4-এর মধ্যে আলোচনা করব। এখানে আর কোনো কথা আগাচ্ছি না, আমরা অধ্যায় তড়িৎচুম্বকীয় আবেশ সম্পর্কে আলোচনা করব। তো তড়িৎচুম্বকীয় আবেশ বলতে বোঝায়, ধরো কোনো একটা গতিশীল চুম্বক বা তড়িৎবাহী কুণ্ডলী, এখানে আমাদের এটা একটা তড়িৎবাহী কুণ্ডলী, যে তড়িৎবাহী কুণ্ডলীর প্রভাবে
এখানে একটা বদ্ধ তারকুণ্ডলী আছে। এখান থেকে এইটার কারণে এটা থেকে আবেশিত হয়ে এটার মধ্যে কিছু পরিমাণে তড়িৎচালক শক্তি এবং তড়িৎ প্রবাহ তৈরি হয়। এইটা যখন এই চুম্বকটার মধ্যে রাখা হয়েছে, এটা হচ্ছে আমাদের গতিশীল চুম্বক বা তড়িৎবাহী কুণ্ডলী, এবং এটা হচ্ছে আমাদের বদ্ধ তারকুণ্ডলী। তড়িৎবাহী কুণ্ডলী, এটা হলো বদ্ধ কুণ্ডলী। এটার প্রভাবে এই বদ্ধ তারকুণ্ডলীর মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে কারেন্টের কিছুটা বিক্ষেপ দেখা যাচ্ছে। অর্থাৎ এটা থেকে যে চুম্বকের এনার্জিটা আসছে, তার ফলে বদ্ধ তারকুণ্ডলীতে ইএমএফ তৈরি হয়েছে, এবং ইএমএফ তৈরি হলে তো আমাদের কারেন্ট তৈরি হয়। এই প্রসেসটাই হচ্ছে তড়িৎচুম্বকীয় আবেশ। আশা করি যে সংজ্ঞাটা বা ডেফিনেশন জিনিসটা বুঝতে পারছো। এখন কথা হইলো, এখানে কার প্রভাবে কি হচ্ছে? তড়িৎবাহী কুণ্ডলী অথবা গতিশীল চুম্বকের প্রভাবে এই তড়িৎচুম্বকে আবেশ হচ্ছে। তাহলে কার প্রভাবে? গতিশীল চুম্বক অথবা তড়িৎবাহী কুণ্ডলী। এখন কোথায় কি তৈরি হচ্ছে? বদ্ধ তার কুণ্ডলীতে ইএমএফ এবং কারেন্ট তৈরি হয়, এবং এই প্রসেসটাই হচ্ছে আমাদের তড়িৎচুম্বকীয় আবেশ। আচ্ছা, তো এখন আমরা কতটুকু ইএমএফ তৈরি হয় এটা সম্পর্কে আমাদের জানতে হবে। যেহেতু এই তড়িৎচুম্বকীয় আবেশের ওভারঅল ধারণা বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে দিছেন, সুতরাং মাইকেল ফ্যারাডের কাছ থেকে আমাদের জেনে ফেলা উচিত যে কতটুকু কারেন্ট তৈরি হয়। তো এটা জানার ব্যাখ্যা করার জন্য আমাদের মাইকেল ফ্যারাডের সূত্রগুলা পড়তে হবে। মাইকেল ফ্যারাডের সূত্র কয়টা? মাইকেল ফ্যারাডের সূত্র হচ্ছে দুইটা। সূত্র দুইটার নাম প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র। আচ্ছা, তো প্রথম সূত্র দিয়ে তিনি আসলে এই যে আমাদের কারেন্ট তৈরি হচ্ছে, তিনি বলছে তো, কি বলছে, যে ইএমএফ এবং কারেন্ট তৈরি হয়। তো কারেন্ট কেন তৈরি হয় এইটার রিজন ব্যাখ্যা করছে, আই এর কারণ। আর দ্বিতীয় সূত্র দিয়ে তিনি আই এর মান জানার চেষ্টা করছে। তো আই এর কারণটা কি? কারণ এটাই, আর কিছুই না। গতিশীল চৌম্বক বা তড়িৎবাহী কুণ্ডলীর কারণে যে বদ্ধ তারকুণ্ডলী আছে, বদ্ধ তারকুণ্ডলীর মধ্যে ইএমএফ তৈরি হয়। আর ইএমএফ তৈরি হলে তো কারেন্ট তৈরি হবেই। এটাই হচ্ছে ফ্যারাডের প্রথম সূত্র, যে বদ্ধ তারকুণ্ডলীতে একটা গতিশীল চুম্বক অথবা তড়িৎবাহী কুণ্ডলীর প্রভাবে, গতিশীল চুম্বক যদি হয় অথবা তড়িৎবাহী কুণ্ডলী যদি হয়, তার মানে তার ফ্লাস্ক বা ফাই এর পরিবর্তন হয়। যে ফ্লাস্ক বা ফাই এর সাথে হয়তো তোমরা এখনো পরিচিত না, এটা নিয়ে আমরা আলোচনা করব। তো আমি যেটা বলছি একটু আগে, এই কথাটাই হচ্ছে এখানে সূত্রটা, এটা হচ্ছে তার ফার্স্ট সূত্র। আর সেকেন্ড সূত্র অনুসারে তিনি বলছেন যে তার কুণ্ডলী, যেটা আমাদের বদ্ধ তার কুণ্ডলী, এটার মধ্যে ঠিক কতটুকু ই তৈরি হয়, কতটুকু ই তৈরি হয়। আমরা জানি ই সমানুপাতিক আই। তাহলে আই এর মান জানা মানে কি, আর ই এর মান জানা, দুটা তো খুব বেশি ডিফারেন্স না। তো ই ইজ ইকুয়ালস টু ফ্লাস্কের পরিবর্তন এর হারের সমানুপাতিক, এটাই তার কথা ছিল। ই ইজ প্রপোর্শনাল টু ডি ফাই বাই ডিটি। আচ্ছা, তোমরা ফাই এর সাথে যেহেতু পরিচয় চলে আসছে, তো ফাই নিয়ে একটু আলোচনা করতে হবে। অধ্যায় 4 আমরা, অধ্যায় 4টা আগে না পড়ে অধ্যায় 5 আগে পড়তেছি, তো ফাই সম্পর্কে একটু জানা উচিত। ফাই মানে বোঝায় চৌম্বক ফ্লাস্ক। আচ্ছা, চৌম্বক ফ্লাস্ক, এখানে ফ্লাস্ক মানে বোঝায় কি, বলরেখার সংখ্যা। চৌম্বক বলরেখার সংখ্যাকে বলা হয় ফাই। এবং কতটুকু এরিয়ার মধ্য দিয়ে? ক্ষেত্রফলের মধ্য দিয়ে, মানে একটা নির্দিষ্ট ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে পরিমাণ, নির্দিষ্ট ক্ষেত্রফল বলা উচিত না, এটা হচ্ছে তখন বি হয়ে যায়। তো ফ্লাস্ক হচ্ছে ওভারঅল বলরেখার সংখ্যা। আর এখানে যে আমাদের ক্ষেত্রফল এ আছে, এটা হচ্ছে এ দ্বারা ক্ষেত্রফল বোঝায়। আচ্ছা, কেউ কি বলতে পারবা যে ক্ষেত্রফলের দিক কোন দিকে?
লম্ব বরাবর। তলের লম্ব বরাবর। আচ্ছা। আর বি বলতে কি বোঝায়? বি বলতে বোঝায়, বি এর অনেকগুলো পরিচয় আছে। একটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। চৌম্বক ক্ষেত্র। হ্যাঁ, ম্যাগনেটিক ফিল্ড। চৌম্বক প্লাস ঘনত্ব। চৌম্বক আবেশ। চৌম্বকত্ব। আচ্ছা, এটা হচ্ছে একটা সূত্র, যে ফাই ইকুয়ালস টু এ ডট বি। এ এবং বি এর ডট গুণন, সুতরাং ফাই কি একটা স্কেলার রাশি। আচ্ছা। আর এখানে আমাদের আছে এফ, অর্থাৎ এফ ভাইয়া দ্বারা এখানে বোঝাচ্ছে। কি বি দ্বারা এখানে সবগুলোই বোঝাবে যেগুলো হুম হুম। লিখছে? হ্যাঁ হ্যাঁ। এফ মানে হলো চুম্বক বল। কিউ মানে হলো চার্জ। ভি মানে বেগ, মানে যে চুম্বকটাকে আমি গতিশীল করছি সেই চুম্বকের বেগ। আর বি মানে বি মানে কি, একটু আগে যেটা পড়লাম, এই যে এটা। আচ্ছা, তো আমাদের এই দুইটা সূত্র আর কি জেনে রাখা উচিত। প্লাস ইকুয়ালস টু এ ডট বি, আর এফ ইকুয়ালস টু কিউ ইন্টু ভি ক্রস ভি। তাহলে এফ, আমরা সারা জীবন সবাই জানি যে বল হচ্ছে একটা ভেক্টর রাশি। তো এখানেও বলটা ভেক্টর রাশি। আচ্ছা, আমাদের এখানে যেটা ঝামেলা লাগতে পারে সেটা হচ্ছে ফাই এবং বি এর একক। এটা এই অধ্যায়ের জন্য, এই অধ্যায়ের জন্য না, পুরা অধ্যায় 4 এবং 5, অর্থাৎ আমাদের চৌম্বকত্ব থেকে সবচেয়ে কমন কোয়েশ্চেন হলো এটাই, যে ভাই ফাই এর একক কি আর বি এর একক কি। আচ্ছা, ফাই এর বেশ কিছু একক আছে, তার মধ্যে এসআই একক হচ্ছে ওয়েবার। আর বি এর একক হচ্ছে টেসলা। টেসলাকে টি দ্বারা প্রকাশ করা হয়। এখন যেহেতু ফাই ইজ ইকালস টু এ ডট বি, সুতরাং ফাই ইকালস টু টেসলা ইন্টু এ এর একক কি, মিটার স্কোয়ার। তাহলে টেসলা মিটার স্কোয়ার লেখা যায় নাকি যায় না? যায়। আর বি ইজ ইকালস টু, যেহেতু ফাই বাই এ, সুতরাং ওয়েবার পার মিটার স্কোয়ার, এটাও লেখা যায়। আচ্ছা, ওয়েবারের সিজিএস একক হচ্ছে ম্যাক্সওয়েল। আর টেসলার সিজিএস একক হচ্ছে গস, গাউস যেটা বলি আমরা। আচ্ছা, এদিকে ম্যাক্সওয়েল ইকুয়ালস টু গস ইন্টু মিটার স্কোয়ার, এভাবে লেখা যায় না? মিটার না, সরি, সেন্টিমিটার আর কি। এই বি ফাই এর একক কি, ম্যাক্সওয়েল। বি এর একক কি, গস। এর একক কি, যেহেতু ক্ষেত্রফল তো সুতরাং সেন্টিমিটার স্কোয়ার। তাহলে ম্যাক্সওয়েল ইকুয়ালস টু গস ইন্টু সেন্টিমিটার স্কোয়ার। গস ইন্টু সেন্টিমিটার স্কোয়ার। আর এদিকে কি লেখা যায়, ম্যাক্সওয়েল ইন্টু সেন্টিমিটার পার স্কোয়ার, মানে ম্যাক্সওয়েল সেন্টিমিটার পার স্কোয়ার। আশা করি একক গুলা বোঝা গেছে, ফাই এর একক এবং বি এর একক। এর বাইরেও তুমি এখান থেকে, এই যে এই সূত্র আছে, এখান থেকে তুমি বি এর একক বের করতে পারবা, এফ বাই কিউ ইন্টু ভি। এখান থেকে আমরা নিয়ে আসতে পারি নিউটন। নিজে ট্রাই করে দেখবা, নিউটন পার এম্পিয়ার পার মিটার। আর আমরা জানি 1 এম্পিয়ার সমান কি, কিউ ইজ ইকালস টু আই টি। সুতরাং আই ইজ ইকালস টু কিউ বাই টি। তাহলে এ যদি এম্পিয়ার হয়, এম্পিয়ারকে চেঞ্জ করে কি লেখা যায়, কুলম্ব পার সেকেন্ড। তো কুলম্ব পার সেকেন্ড, এটা লিখলে কি লেখা যায়, নিউটন পার মিটার। এটা তো ছিলই, পার মিটারের জায়গায় পার মিটার আনছি। এই পার এম্পিয়ারের জায়গায় কি লিখবো, পার কুলম্ব ইন্টু সেকেন্ড। বুঝছি আশা করি, না বুঝলে বইলো। এই হচ্ছে আমাদের চ্যাপ্টার 4 এর বেসিক। এতটুকু জানা থাকলে আমরা চ্যাপ্টার 5 প্রসিড করতে পারবো। তো দ্বিতীয় সূত্রটা কি, ইজ ইজ প্রপোর্শনাল টু ডি ফাই বাই ডিটি। এতটুকু পর্যন্ত ফ্যারাডের ল থেকে জানা গেছে। এবং ফ্যারাডের ল কে আমরা আসলে কোথায় কোথায় ইউজ করতে পারি, যেখানে তড়িৎচুম্বকীয় আবেশ ইউজ করতে পারি। এই অধ্যায়ে আমরা জেনারেটর এবং ট্রান্সফরমার, এই দুইটা যন্ত্র সম্পর্কে জানবো, যেখানে আমরা তড়িৎচুম্বক আবেশকে কাজে লাগাই। আচ্ছা, তো বিজ্ঞানী ফ্যারাডে আসলে এতটুকু পর্যন্তই রেখে গেছিলেন। তার অসমাপ্ত কাজ সমাপ্ত করতে চেষ্টা করছেন বিজ্ঞানী নিউম্যান,
এবং তিনি আসলে এই সূত্রটাকে জাস্ট মডিফাই করেন বা বলা যায় গাণিতিক রূপ দেন। তাহলে ফ্যারাডের সূত্রের গাণিতিক রূপ দিয়েছেন বিজ্ঞানী নিউম্যান। এই জন্য এটা হচ্ছে নিউম্যানের সূত্র। নিউম্যানের সূত্রটা হচ্ছে ই ইজ ইকুয়ালস টু, এখানে তো প্রপোর্শনাল ছিল, তো একটা সমানুপাতিক ধ্রুবক আছে। এখানে হচ্ছে এন হচ্ছে কুণ্ডলীর সংখ্যা, কুণ্ডলীর পাক সংখ্যা, ডি ফাই বাই ডিটি, মানে কুণ্ডলীর মধ্যে যতগুলা প্যাচ খায় আর কি, এই প্যাচের সংখ্যা হচ্ছে এন। তাহলে ই ইজ ইকুয়ালস টু এন ইন্টু ডি ফাই বাই ডিটি। এটা হচ্ছে নিউম্যানের সূত্র। বাট নিউম্যান কিন্তু শুধুমাত্র মান পর্যন্ত নিয়ে যেতে পারছে। নিউম্যান মান পর্যন্ত বের করতে পারছে, ভ্যালুটা দেখাইতে পারছে। আর আই এর মানের ধারণা দিতে পারছে দ্বিতীয় সূত্রের মাধ্যমে ফ্যারাডে। মানটা এক্স্যাক্টলি নির্ণয় করতে পারছে বা গাণিতিক রূপ দিতে পারছে নিউম্যান। আর এই সূত্রের অনুযায়ী এখান থেকে দিক নিয়ে আসতে পারছে। এই সূত্রে মানে এখান থেকে হচ্ছে দিক নির্ণয় করতে হবে, তো এটা একটা ভেক্টর রাশি। তো লেঞ্জের সূত্রের মাধ্যমে এটার দিক নির্ণয় করা গেছে। তাহলে এটার দিক কি? এখানে হচ্ছে ডি ফাই বাই ডিটি। আচ্ছা, এটা হচ্ছে তড়িৎ শক্তি নিত্যতা সূত্রের একটা রূপ। নিত্যতা সূত্রের একটা প্রমাণ বা বিশেষ রূপ বলা যায়। কিন্তু ফাইনালি আমরা এখান থেকে আসলে এই আলোচনায় এতগুলো সূত্র, ফ্যারাডের দুই সূত্র, নিউম্যানের এক সূত্র, লেঞ্জের এক সূত্র, এখান থেকে ফাইনাল কি বলতে পারলাম? লেঞ্জেরটাই ফাইনাল আর কি, ইজ ইকুয়ালস টু মাইনাস এন। আচ্ছা, এতটুকু পর্যন্ত বোঝা গেছে সবাই? এখানে কি ভাইয়া জাস্ট ইউনিট আর ফর্মুলা গুলো আসবে? হ্যাঁ, আমরা ওই আশেপাশে যেসব বাংলা কথা লিখছি, যেমন আই এর উৎপত্তির কারণ ব্যাখ্যা করা যায় কোন সূত্রের মাধ্যমে? ফ্যারাডের প্রথম সূত্র। আই এর মানের সম্পর্কে ধারণা পাওয়া যায় কোন সূত্রের মাধ্যমে? ফ্যারাডের দ্বিতীয় সূত্র। বা ফ্যারাডের মান যদি জিজ্ঞেস করে, আই এর মান যদি জিজ্ঞেস করে, সেটাও দ্বিতীয় সূত্র। আর মানকে গাণিতিক রূপ, গাণিতিক রূপ কথাটা আসলে নিউম্যান হবে। আর দ্বিতীয় সূত্রের মান কথাটা আসলে দ্বিতীয় সূত্রটাই হয়। তো গাণিতিক রূপ দেন কে? নিউম্যান। নিউম্যানের সূত্রটা কি? এটা। লেঞ্জের সূত্র, দিক সম্পর্কে ধারণা দেন কে? লেঞ্জ। শক্তির নিত্যতা সূত্রের বিশেষ রূপ, মানে লেঞ্জের সূত্র, সরি, শক্তির নিত্যতা সূত্রের বিশেষ রূপ কোনটি? নিউম্যানের সূত্র, ফ্যারাডের সূত্র, লেঞ্জের সূত্র। আনসার হবে লেঞ্জের সূত্র। এই, আর হচ্ছে ফাইনালি আমরা এইটা পর্যন্ত যাইতে পারছি। তবে আমাদের যদি ম্যাথ করতে দেয়, আমাদের এই মাইনাসটা ইউজ করতে হয় না। আর যদি কুণ্ডলী আসলে পাক সংখ্যা দেওয়া থাকে কোয়েশ্চেনে, তো কুণ্ডলী পাক সংখ্যা ক্যালকুলেট করবা, আর নয়তো এখানে ওয়ান ধরে নিবা। ঠিক আছে? তো আমরা আমাদের অনেক সময় ইউজ করার ক্ষেত্রে ইজ ইকুয়ালস টু ডি ফাই বাই ডিটি, এটাও ইউজ করা লাগতে পারে। কারণ অনেক সময় প্রশ্নে ভ্যালু দেওয়া থাকে না, তখন আমরা ডি ফাই বাই ডিটি হিসেবে ধরে নিই। আচ্ছা, এরপরে যাওয়ার আগে ইজ ইকুয়ালস টু ডি ফাই বাই ডিটি। আচ্ছা, এখানে ফাই ইকুয়ালস টু কি লেখা যায়? এ ইন্টু বি লেখা যায় না? যায় তো? অধ্যায় 4-এর যে বেসিকটা একটু আগে দেখলাম, ফাই ইজ ইকুয়ালস টু এ ডট বি লেখা যায়। তো আমরা ফাই এর জায়গায় এ ইন্টু বি লিখব। নিচে হচ্ছে ডিটি রাখলাম। তারপরে বিটাকে এদিকে সাইড করলাম। দেন এ সমান কি লেখা যায়? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাই তো? আর ডিটি, এখানে বি রাখলাম, এল রাখলাম, আর টাইম, মানে যে কোনো একটা লেন্থকে আর কি, একটা হলো দৈর্ঘ্য একটা প্রস্থ, তো যে কোনো একটাকে তুমি ধরে নিবা। তো এটা ভাগ এটা দিলাম, তাহলে ভি পাওয়া যায়। তো ই এর আরেকটা সূত্র হচ্ছে ইজ ইকুয়ালস টু বি এল ভি, এটা। তাহলে আমরা এখান থেকে সামারি করতে পারি উপরের আলোচনা থেকে, ইজ ইকুয়ালস টু মাইনাস এন ডি ফাই বাই ডিটি আর বি এল ভি। আচ্ছা, আসলাম। ওকে।
ভাইয়া ওই যে বি বাই ডিটি ইকুয়ালস টু বি, এটা আমি বুঝতে পারি নাই। দূরত্ব বা টাইম, ডিস্টেন্স বাই টাইম ইকুয়ালস টু ভি লেখা যায় না? ভাইয়া এই বুঝতে পারছি, এই ভেলোসিটি ভি দিয়ে, ভি হ্যাঁ দিয়ে হ্যাঁ ওটা হ্যাঁ হ্যাঁ, ভেলোসিটি। আচ্ছা, তো আমরা ই এর ভ্যালুটা পাইছি, আমাদের লাগবে কোনটা? ইও লাগবে, আইও লাগবে। ই পাইয়া গেছি, ই সম্পর্কে আর কোনো কোয়েশ্চেন নাই, আই দরকার। আচ্ছা, তো আই সম্পর্কে ধারণা কি? আমরা ই পাইছি, এখান থেকে ইজ ইকালস টু আই ইজ ইকালস টু ই বাই আর, এগুলো আমরা এমনিতে বের করতে পারি। এটা আমাদের প্যারা না। প্যারা হচ্ছে আই এর দিকটা আসলে কি হবে। আই এর দিকটা বের করা যায় ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম অনুসারে। ফ্লেমিং এর আবার ডান হস্ত নিয়ম কোনটা? ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম দুইটা আছে, আবার বাম হস্ত নিয়ম একটা আছে। তা আমাদের এইসব নিয়ে আলোচনা করার দরকার নাই, অধ্যায় 4-এর মধ্যেই আলোচনা আছে। আমরা আপাতত জাস্ট এখানে এতটুকু আলোচনাতে রাখতেছি যে ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম দ্বারা আই এর দিক নির্ণয় করা যায়। তেমন কথা হলো, আই কে আমরা আসলে বাড়াবো কিভাবে, মানে কিভাবে আই কে বৃদ্ধি করা যায়। আচ্ছা, তো আই তো আসলে সরাসরি ই এর উপর নির্ভরশীল, তাই না? ই এর উপর যেহেতু নির্ভরশীল, ই এর সূত্র কি ছিল? ডি ফাই বাই ডিটি ইকুয়ালস টু বি এল ভি। তো আই কে আমরা কিভাবে বাড়াইতে পারি? আচ্ছা, ফাই এর এখানে ফাইটাকে ভাঙি, বি আর এ বাই ডিটি। আমরা আই কে বাড়ানোর ক্ষেত্রে এ কে বৃদ্ধি করতে পারি, এটা একটা ওয়ে হইতে পারে। এ কে বৃদ্ধি করলে ফাই, সরি, এ কে বৃদ্ধি করলে ই এমনিতেই বাড়ে। আমরা এখানে তো এন ছিল, তাই না? এন ইন্টু ডি ফাই বাই ডিটি। আমরা এন কে বৃদ্ধি করতে পারি, এন কেও বৃদ্ধি করতে পারি। তাহলে বাংলায় বললে কুণ্ডলীর ক্ষেত্রফল বৃদ্ধি, পাক সংখ্যা বৃদ্ধি। আমরা ভি কে বৃদ্ধি করতে পারি, তো ভি কে বৃদ্ধি করা, এটা একটা ওয়ে। এরপরে এখানে তো আর কিছু নাই। চুম্বকের মেরু, এই যে আমাদের ইয়ে আছে, বি আছে, মানে চুম্বক ক্ষেত্র প্রাবল্য। এখানে বইয়ে যে টার্মটা ইউজ করছে সেটা হচ্ছে চুম্বকের মেরু শক্তি। এই চুম্বকের ক্ষেত্র প্রাবল্য যত বেশি হয়, চুম্বকের মেরু শক্তিও তত বেশি হয়। মেরু শক্তি নিয়ে আলোচনা অধ্যায় 4-এর মধ্যে আছে। তো আমরা এখানে বি বাড়তেছে, এটা জাস্ট মাথায় রাখলাম। বইয়ের মধ্যে যে লাইনটা আছে সেটা হচ্ছে মেরু শক্তি বৃদ্ধি। আর এখানে আমরা দেখতে পাচ্তেছি যে এল এর উপর ডিপেন্ড করতেছে, তাই না? এল যত বাড়ে, মানে লেংথ যত বাড়ে, ইটাও তত বাড়ে। লেংথ আসলে তুমি যদি বৃত্তাকারে রাখো, তার চেয়ে তুমি যদি এমনিতে লম্বাকারে রাখো, তাহলে মানে লেংথটা বৃদ্ধি পায়। তো এখানে আসলে শেপটার উপর ডিপেন্ড করতেছে মূলত। আমরা এক কথায় বললে শেপের উপর ডিপেন্ড করে। তো এখানে কোন শেপে রাখলে বেশি ভালো? সলিনয়েড স্ট্রাকচারে রাখলে বেশি ভালো। তো কুণ্ডলীর ভিতরে কাঁচা লোহার মধ্যে রাখলে, এই চারটা ওয়েতে আমরা আই কে বৃদ্ধি করতে পারবো। তো এটা হচ্ছে আমাদের ব্যাখ্যা, নিচের কোন উপায়ে আয় বৃদ্ধি করা যায়। আনসার। ওকে, তো আমাদের বেশ কিছু আলোচনা হয়েছে। এখন এখানে যে কোয়েশ্চেন গুলো আছে একটু আনসার করো সবাই, মুখে বলতে পারো। আমি টেক্সট চ্যাট বক্স খেয়াল করতেছি, চ্যাট ভাইয়া বক্স মেরু বলতে পারো। শক্তির টার্মটা একটু বলবেন? মেরু শক্তি টার্ম মেবি ম্যাগনেটিক মুভমেন্ট। তুমি তো আমার দিলাম পিডিএফটা, ভাইয়া আমি দিয়েছি তো আপনাকে শেষ ইনবক্সে। মুহূর্তে দিছো, দেখার সময় পাইনি। ভাইয়া কোয়েশ্চেন গুলো আবার দেখি। ও হ্যাঁ।
হ্যাঁ, মেরু শক্তি মানে ম্যাগনেটিক মোমেন্টই। আচ্ছা, 1 নম্বরে সবাই সি বলতেছো। হ্যাঁ, এটাই ভাবা উচিত। ইর সূত্র আমরা অলরেডি পড়লাম। সূত্র তো আর কয়বার লিখবো, লিখছি এটা বহুতবার। এটা এমনিতে সি হবে। এই তারপরে দুই 2 নম্বর। নাম্বার হয় না তো, সবগুলাই তো আচ্ছা ঠিক আছে, তো প্রবাহ মাত্রা এটার উপর ডিপেন্ড করে, মেরু শক্তির উপর ডিপেন্ড করে, বেগের উপর ডিপেন্ড করে, কুণ্ডলী ক্ষেত্রফলের উপর ডিপেন্ড করে। সো এখানে আসলে আনসার নাই, আনসার ব্ল্যাঙ্ক হবে। কথা হলো, মেডিকেল ভর্তি পরীক্ষা এই টাইপের কোয়েশ্চেন আসলে কি করবো? কিছুই করার নাই, আনসার করলো না। তুমি একটা জিনিস স্পষ্ট দেখতেছো বইয়ের মধ্যে, এখানে জিনিসপাতি আছে যে এখানে কোনো আনসার নাই, মানে তুমি শিওর, দেন এটা আনসার করার মানে হয় না। কিন্তু মেডিকেল এই টাইপের কোয়েশ্চেন আসলে আসায় না তেমন একটা। এরপর 3 নম্বর। 3 নম্বর আমি লিখে দেই নাই, কিন্তু মুখস্থ মুখে বলছি। আবেশক্রিয়া তো ভাইয়া মোটর জেনারেটর এগুলো সবগুলাই হয় মানে, এখানে তো দেখতেছি ট্রানজিস্টর বাদে বাকিগুলো তো আবেশক্রিয়া এটা নির্ভর করে। ট্রান্সফরমার হবে না ভাইয়া? আচ্ছা, এখানে আমাদের আনসার আসলে আমি যখন মুখে বলছি তখন জেনারেটর বলছে এবং ট্রান্সফরমার বলছে। আর আমাদের বইয়ে এই দুইটা টার্মই আছে, ট্রান্সফরমার এবং জেনারেটর। বাট তার মধ্যে বেস্ট আনসার তুমি যদি সিঙ্গেল বেস্ট আনসার হিসেবে চিন্তা করো, তাহলে এখানে আনসার হবে ট্রান্সফরমার। যদি এই টাইপের 4টা অপশন থাকে এবং পরীক্ষায় আসতো, তাহলে আমি এখানে বি নাম্বারটাকে চুজ করতাম, কারণ এটা হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। এমনিতেও ভাই মোটরও তো আবেশক্রিয়ার মাধ্যমে হয়, তাই না? হ্যাঁ, আমাদের 9-10-এর বইয়ে ছিল মোটর। ইন্টারমিডিয়েটের বইয়ে মোটরের কথা আসে নাই, এই জন্য হয়তো যারা কোয়েশ্চেন করছে তারা ইন্টারমিডিয়েটের বই শুধুমাত্র বুঝছে। তারপরে 4 নম্বর বলো, 5 নম্বর বলো, 6 নম্বর বলো। 4 নাম্বার বর্তনীর রোধ। হুম, 5। তড়িৎ চৌম্বক আবেশ। হ্যাঁ, আর তারপর একটা ফ্যারাডে হবে। নাম্বার বি, ফ্যারাডে। ঠিক আছে, এটা গেল। তারপরে এই 5 বলো। এটা তো অলরেডি দেখছি মনে হয়, বর্তনী রোধ। 2 নাম্বারটা বলো। রেখে দিতে চাইছিলাম, রাখলাম না কেন? হুম, 2। ঝটপট, আজকে অনেক কোয়েশ্চেন। 2 এর এ বলছে মাহিন। আচ্ছা, তো এটা আমাদের একদম ডিরেক্ট এক স্টেপের মেথ, ডিরেক্টলি সলভ করা যায়। ইজ ইকুয়ালস টু এন ডি ফাই বাই ডিটি। দেখতেছি এখানে সবই আছে। এন হলো 100, ডি ফাই বাই ডিটি 0.8 ইন্টু 10^2। 100 মানে আমরা জানি 10^10 স্কোয়ার, আর 10 স্কোয়ার 10^2 কাটা কাটা মানে 1, আর 0.8 থাকলো, এটাই হবে আনসার। 3 নম্বরে, কুণ্ডলীতে যদি 300 পাক থাকে তবে 0.05 সেকেন্ডে এত 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 প্লাস পরিবর্তন করা হলো, কুণ্ডলীতে পরিচালক বল কত? এখানে আমার এন এর ভ্যালু দেওয়া আছে
টির ভ্যালু দেওয়া আছে, ফ্লাস্কের ভ্যালু দেওয়া আছে, ই বের করতে হবে। কিন্তু তেমন কিছুই না। 300 × 50 × 10⁻⁴ বাই 0.05। আমার কথা হলো এখানে হ্যান্ড হ্যান্ড ক্যালকুলেশন কেমনে করব। দেখো আমি যেটা করতাম, আমার হ্যান্ড ক্যালকুলেশনের প্রথম স্টেপ হচ্ছে, আমি যতগুলা শূন্য আছে আর দশমিকের পরে সংখ্যা আছে সবকিছুকে রিমুভ করে আমি এক, মানে সিঙ্গেল, এক অক্ষরের ওয়ার্ডে, কি বলে এটা, এক সংখ্যার, এক ডিজিটের সংখ্যা নিয়ে আসতাম। ঠিক আছে, তো এখানে আছে কি দুইটা শূন্য, এখানে একটা শূন্য, 10³ লেখা যায় না? যায়। এখানে আছে 10⁻⁴, ইন্টু 10⁻⁴ দিলাম, তাহলে এখানে আলটিমেটলি কত আসে? 10⁻⁴, 10⁻⁴, তাহলে আমার এটা গেল, এটা গেল, এটা গেল। বুঝছি আশা করি। এখানে 0.05, এটা কি লেখা যায়? 10⁻², 10⁻², তাহলে 10⁻², উপরে গেলে 2 হয়, 2 থেকে 1 গেলে 1 হয়। তাহলে আলটিমেটলি আমার এখানে 10 থাকলো, আর এসব কাটা। এতটুকু বুঝছো? জি ভাইয়া। 5 5 কাটা, উপরে এদিকে থাকলো 3, আলটিমেটলি 3 হচ্ছে আনসার। ভাইয়া এটা করতে গেলে টাইম অনেক বেশি লাগবে না? আমি তোমার সামনে তো করছি, আমি তো তোমার আগে করি নাই। হুম, এটা করো। এখানে আমাদের ফ্লাক্স জিজ্ঞেস করছে, ফাই বি, একক দেখে চিনবা কি দেওয়া আছে না দেওয়া আছে। এই চুম্বকের অধ্যায় একক দেখা ছাড়া এবার যে কি দেওয়া থাকে না দেওয়া থাকে এগুলো বোঝাই যায় না। এবার হচ্ছে এ, আর এখানে থিটা দেওয়া আছে। একটি তল 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এখানে হলো এটা থিটা। এখন আমাদের বের করতে হবে কতটুকু ফ্লাস্ক উৎপন্ন হয়। তো ফ্লাস্ক ইকুয়ালস টু কি, এ ডট বি, মানে এ বি কস থিটা, তাই তো? Okay. এখন দেখো, এখানে যে আমাদের যেটা দেওয়া আছে, এখানে একটা তল 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আমরা যে এ বি কস থিটা বলবো, এই 30 ডিগ্রি, মানে কোণটা তো 30 ডিগ্রি, এই এটা একটু লিখে দিই। এই যে আমাদের থিটা, এই থিটাটা আসলে থিটা দ্বারা কি বোঝায়, এটা হলো মেইন কথা। থিটার একটু পরিচয়টা ওখানে লিখে দিয়ে আসি। ফাই ইজ ইকুয়ালস টু এবি কস থিটা। থিটা নিয়ে অনেক সময় ঝামেলা করতে পারে, যদিও বা ওই কোশ্চেনে ঝামেলা ছিল না, স্টিল। আচ্ছা, থিটা হচ্ছে এ এন্ড বি এর মধ্যবর্তী দিক, মানে মধ্যবর্তী কোণ আর কি। এ এন্ড বি এর মধ্যবর্তী কোণ, এটা বুঝতে কারো অসুবিধা নাই, কারণ এ আর বি আছে এবং এদের মধ্যবর্তী কোণ হবে স্বাভাবিক। আচ্ছা, এখন কথা হলো এ এর দিকটা আসলে কোন দিকে, তলের দিকে না তলের লম্ব দিকে? লম্ব দিকে। তলের লম্ব দিকে। তাহলে তলের লম্ব দিক এবং বি, বি কি চৌম্বক ক্ষেত্র, তাহলে চৌম্বক ক্ষেত্রের মধ্যবর্তী কোণ, মধ্যবর্তী কোণ। আর তলের লম্ব দিক কি তলের সাথে 90 ডিগ্রি কোণে থাকে। তাহলে তল ও চৌম্বক ক্ষেত্রের মধ্যবর্তী কোণকে 90 দ্বারা ভাগ করলে, 90 দ্বারা বিয়োগ করলে পাওয়া যাবে তলের লম্ব দিক এবং চৌম্বক ক্ষেত্রের মধ্যবর্তী কোণ। এটা বুঝি? তাই বুঝো এটা? বা চিত্র দিয়ে একটু দেখাইলে ভালো হতো। হম হম। তো ধরো এটা হচ্ছে তলের লম্ব দিক, কোন একটা তল আছে, তার লম্ব দিক হচ্ছে এটা। এখন এইটা এবং চৌম্বক ক্ষেত্র কোন একটা, ফর এক্সাম্পল এটা চৌম্বক ক্ষেত্রের দিক, তো এর মধ্যবর্তী কোণ দেওয়া আছে 60 ডিগ্রি। ওকে ফাইন। আবার তলের দিক কোনটা, এইটা তলের দিক। তো পরীক্ষা দেওয়া আছে তলের দিক এবং চৌম্বক ক্ষেত্র এর মধ্যবর্তী কোণ আছে 30 ডিগ্রি। তো তুমি কি 30 ডিগ্রি ইউজ করবা নাকি 60 ডিগ্রি ইউজ করবা? 60 ডিগ্রি। 60 ডিগ্রি। তাহলে আমার যখন কোয়েশ্চেনে দেওয়া থাকবে তলের লম্ব দিক এবং চৌম্বক ক্ষেত্রের মধ্যবর্তী কোণ, তখন আমি
এটাই ইউজ করব, এটাই হচ্ছে থিটা। কিন্তু যখন কোয়েশ্চেনে দেওয়া থাকবে তলের দিক এবং চুম্বক ক্ষেত্রের মধ্যবর্তী কোণ, তখন আমি 90 থেকে এটাকে বাদ দিলে, যে আমার আলফা কোণ দেওয়া থাকবে, বাদ দিলে পাওয়া যাবে থিটা। এটা কি ক্লিয়ার সবার? জি ভাই। ভাই এটা একটু আরেকবার বলবেন? এটা হচ্ছে একটা তল, তলের লম্ব দিক হলো এটা এ, এবং আমার দেওয়া আছে চুম্বক ক্ষেত্রের দিক হচ্ছে এটা। এখন বলা হয়েছে কোয়েশ্চেনের মধ্যে তলের লম্ব দিক এবং চুম্বক ক্ষেত্রের মধ্যবর্তী কোণের মান হলো থিটা ইকুয়ালস টু 60 ডিগ্রি। তো এটাই তো আমাদের কোয়েশ্চেন দরকার, তাই না? আমাদের যে ফাই ইকুয়ালস টু এ বি কস থিটা, সরি এ বি তো তখন আর ইয়াতে থাকবে না, ভেক্টরে থাকবে না, এ বি কস থিটা। এখানে থিটার ভ্যালুটা আর এই থিটা সেম কিনা? সেই। সেম। আচ্ছা, যখন আমার এইটা হচ্ছে তল এবং এখানে আমার চুম্বক ক্ষেত্রের ডিরেকশন দেওয়া আছে এদিকে বি, কিন্তু তলের দিক দেওয়া আছে, তলের দিক হচ্ছে এটা, এই বরাবর। এটার মধ্যবর্তী কোণের পরিমাণ দেওয়া আছে আমার, ধরো 40 ডিগ্রি। আমি কি এখানে যখন ফাই ইজ ইকুয়ালস টু এ বি কস থিটা বসাবো, তখন এই থিটার ভ্যালু 40 ডিগ্রি বসাবো কিনা? 90 থেকে মাইনাস করে নিব। কারণ আমার দরকার আসলে এই জিনিসটা, কারণ এ এর ডিরেকশন তলের লম্ব দিকে থাকে, এ এর ডিরেকশন এ এবং বি এর মধ্যবর্তী কোণের পরিমাণ আসলে 50 ডিগ্রি। তো এখান থেকে আসলে 40 ইউজ করা যাবে না, 90 বিয়োগ 40 ইউজ করতে হবে, দ্যাট ইজ 50 ডিগ্রি ইউজ করতে হবে। বুঝলাম? জি ভাইয়া। ঠিক আছে, এই জিনিসটাই বুঝাইছি। এখন এখানে কোয়েশ্চেন আসলে কি দেওয়া আছে, এটা হলো বিষয়। একটি তল 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র বি। একটি তল 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, সুতরাং এখানে আসলে তলের ডিরেকশনটাই দেওয়া আছে। তল, তল মানে হচ্ছে এ, এ এর দিকটাই দেওয়া আছে, কারণ এখানে আসলে 30 ডিগ্রিটাই আমার ইউজ করতে হবে। যদি বলতো তলের দিক, তাহলে হয়তো 90 - 30। যেহেতু তল বরাবর বলে দিছে, তল বলতে আসলে এখানে এ কে বোঝাচ্ছে, এন্ড এখানে আমরা 30টাকেই ইউজ করব। এ এর পরিমাণ হলো এখানে 0.4, বাকি সব পারবা। 4 × 10⁻⁵ cos 30। মেডিকেল একবার একটা কোয়েশ্চেন আসছিল এরকম, তলের লম্ব দিক আর তলের দিক মেপেছে। এই কোয়েশ্চেনটা একটু দেখো পরে, যখন প্র্যাকটিস করতে যাবা তখন আশা করি ক্লিয়ার হবে, এটা পারবা। আচ্ছা, আমাদের এতটুকু ক্লিয়ার হয়েছে আশা করি। হুম, এই দুইটার আনসার একটু দিয়ে দিবে ফার্স্ট। অধ্যায়টা খুব বড় না, অধ্যায়ের 1/3 শেষ। বলো, এটা তো অলরেডি মুখস্থ হয়ে হয়ে যাওয়ার কথা। ডি 10 হবে নম্বর। 10। হ্যাঁ, এরপরটা 6 বি হবে। 6। কুণ্ডলী তলকে চুম্বক ক্ষেত্র রেখার সংখ্যাকে কি বলা হয়? হুম, চুম্বক ফ্লাস্ক, সরি তড়িৎ কেন বলতেছি, চুম্বক ফ্লাস্ক বি। তারপরে 7। এটা জাস্ট সিম্পলি সূত্র বসে নিতে হয়। ফ্লাস্ক ইকুয়ালস টু, আমাদের আছে টাইম আর ভোল্টেজ। 1 সেকেন্ড দেওয়া আছে, 1 ভোল্ট দেওয়া আছে। তো আমার ইজ ইকুয়ালস টু d∅dt, এটা তো জানি। ই এর ভ্যালু 1, এটার ভ্যালু 1। তো আমার আলটিমেটলি d∅ এর মানে ফ্লাস্কের যে ভ্যালুটা, মানে নর্মাল একক, নর্মাল একক কি? ওয়েবার। ওয়েবার 1 ওয়েবার হবে, 7 এর c। 8 ফ্লাস্ক ইকুয়ালস টু ভি কস থিটা, কারণ এ আর বি ডট গুণনে থাকে।
এগুলো বলো তাড়াতাড়ি। ফ্লাক্স ঘনত্ব ওয়েবার পার মিটার স্কয়ার দেখছো, ফাই ইকুয়ালস টু এবি কস থিটা। এগুলো সবই কিন্তু অনুশীলনী কোয়েশ্চেন। আচ্ছা, জিজ্ঞেস করছে নিচের কোনটি চুম্বক নাম্বার ফ্লাস্কের রাশিমালা নয়। 13 তাহলে নাম্বার। 13 ডি সঠিক, সি সঠিক, ডি অসঠিক, কারণ কস থিটার ভ্যালু 1 হইতে পারে, কিন্তু এ বি সাইন থিটা তো সম্ভব না। আনসার হবে এ। চৌম্বক কুণ্ডলী চৌম্বক ক্ষেত্রে সমান্তরালে থাকলে চৌম্বক ফ্লাক্স কত? ফ্লাস্ক ফাই, তাই তো, এ ডট বি। সি এবং হবে এদের অ্যান্সার। মধ্যবর্তী কস থিটা হলো, কস থিটার ভ্যালু হবে 0, এ না বি হবে। থিটার ভ্যালু হবে 0, তাহলে কস থিটার ভ্যালু হবে 1। আনসার হবে এবি। না বুঝলে বইলো। যদি কুণ্ডলীকে চৌম্বক ক্ষেত্রে সমকোণে স্থাপন করা হয় সেক্ষেত্রে হবে 0। তারপরে কোন সার্কিটে চৌম্বক তড়িৎ চালক বল আবিষ্ট হবে কখন? সব কয়টাই হবে। 17 ডি, সবাই বুঝতে পারি। কোন ক্ষেত্রের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট চৌম্বক বলরেখার সংখ্যা? বি। 19। বি হবে, বিভব। হুম, এই যে ডি ফ্লাস্ক বাই ডিটি, ফ্লাস্ক মানেই তো ফ্লাস্ক, ডি ফ্লাস্ক মানে কি ফ্লাস্কের পরিবর্তন, নিচে আছে ডিটি মানে হার, তাহলে ডি ফ্লাস্ক বাই ডিটি ইকুয়ালস টু আসলে কি ই, আর ই এর একক কি, ভোল্টেজ, বিভব। তো আমরা পড়লাম অনেক কিছু। এরপরে যেটা আছে সেটা হলো স্বকীয় আবেশ এবং পারস্পরিক আবেশ। যদি এরকম হয় যে একটা বদ্ধ কুণ্ডলী এর মধ্যে আমি কারেন্ট ফ্লোটা অসম লেভেলের করলাম, অর্থাৎ এখন আহ 5 এম্পিয়ার এককে আমি কারেন্ট ফ্লো করতেছি, একটু পরে 2 এম্পিয়ার, একটু পরে 7 এম্পিয়ার, অর্থাৎ তার মধ্যে যে কারেন্ট ফ্লোটা আছে সেই কারেন্ট ফ্লোটা চেঞ্জ করার কারণে তার মধ্যে কিছুটা চৌম্বক ফ্লাস্ক তৈরি হয়, অথবা এখানে ফ্লাস্ক তৈরি হয় মানে কি ইএমএফ তৈরি হয়। যদি ইএমএফ তৈরি হয় তাহলে সেটাকে বলা হয় স্বকীয় আবেশ। জিনিসটা বুঝতে পারি, স্বকীয় আবেশ এবং পারস্পরিক আবেশ দুইটা হচ্ছে ভিন্ন। স্বকীয় আবেশ মানে নিজে নিজে আবেশিত হওয়া, আরেকজন কেউ আয়সা করে দিতেছে না। ই অথবা ফ্লাস্ক, এগুলো যে কোনো একটা তৈরি হলে তো আমরা বুঝতে পারি যে এটা আবেশ তৈরি হয়েছে। তো এখানে বলা হয়েছে যদি আমি কারেন্ট ফ্লোটাকে চেঞ্জ করি, এই কুণ্ডলীর মধ্যে আমি কারেন্ট ফ্লোটাকে চেঞ্জ করতেছি, তার ফলে হয় ই তৈরি হইতেছে অথবা ফ্লাক্স তৈরি হইতেছে, যে ঘটনাকে আমরা বলতে পারি স্বকীয় আবেশ। আশা করি বুঝতে পারার কথা। তো এটা আমাদের তেমন কোনো গুরুত্বপূর্ণ কথা না, জাস্ট এখান থেকে যদি সংজ্ঞা হিসেবে লিখে দেয় তখন এটাকে বলতে হবে যে স্বকীয় আবেশ। তো তুমি দেখবা সংজ্ঞার মধ্যে একটা কুণ্ডলীর কথা লিখছে না দুইটা কুণ্ডলীর কথা লিখছে। যদি একটা কুণ্ডলীর কথা লেখা থাকে তাহলে দ্যাট ইজ স্বকীয় আবেশ হবে। আর যদি দুইটা কুণ্ডলীর কথা লিখে যে একটা মুখ্য কুণ্ডলীর কারণে অন্য একটি গৌণ কুণ্ডলীর মধ্যে তড়িৎ চুম্বক আবেশ ঘটেছে, তাহলে সেটা হবে পারস্পরিক আবেশ। আচ্ছা, তো স্বকীয় আবেশ থেকে আমাদের যেটা পড়া লাগবে সেটা হলো স্বকীয় আবেশ গুণাঙ্ক এল। এল ইকুয়ালস টু কি? এল ইকুয়ালস টু হচ্ছে ফাই বাই আই। অর্থাৎ আমরা তো বলছিলাম যে কারেন্ট চেঞ্জ করলে তার মধ্যে ফ্লাস্ক তৈরি হয়, তাহলে এক একক কারেন্ট চেঞ্জ করলে কতটুকু ফ্লাস্ক তৈরি হয়, অর্থাৎ ফাই বাই আই। এটাই হচ্ছে আমাদের এল এর ভ্যালু। প্রতি একক তড়িৎ প্রবাহ চললে বা পরিবর্তন করলে তার মধ্যে যে পরিমাণ চৌম্বক ফ্লাস্ক তৈরি হয় এটাকে আমরা বলতেছি স্বকীয় আবেশ গুণাঙ্ক, প্রকাশ করা হয় এল দ্বারা। আচ্ছা, তো এখান থেকে পরের লাইনে কি কি লেখা যায়? ফাই ইজ ইকুয়ালস টু এল আই, তাই তো। এটা তো ছিল একটা কোন মানে একটা পাকের জন্য। যদি এন সংখ্যক হয় তাহলে এল ইকুয়ালস টু এন ফাই বাই আই, অর্থাৎ পরের লাইনে লেখা যায় এন ফাই ইজ ইকুয়ালস টু এল আই। বুঝি এটা? ভাইয়া, এখানে এলটার পরিচয়টা কি? মানে স্বকীয় এটা কি আবেশ গুণাঙ্ক, কোএফিসিয়েন্ট? স্বকীয় আবেশ কোএফিসিয়েন্ট। গুণাঙ্ক।
ঠিক আছে। তো এখানে এককটা, একক কি হবে? এখানে আছে ফ্লাস্ক, ফ্লাস্কের তো বহুত একক, মানে এটা হচ্ছে ওয়েবার। আর আই মানে কি এখানে এম্পিয়ার, এন তো কোনো একক নাই, ওয়েবার পার এম্পিয়ার, এটা হচ্ছে আমাদের ভদ্র একক। কিন্তু আই এর যে মেইন একক সেটা হচ্ছে হেনরি। তাহলে কোথাও যদি এইচ দ্বারা প্রকাশ করা হয় কিছু লেখা, দেখো ঘাবড়ায় যায় না, এখানে এইচ মানে হেনরি বোঝাইছে। ঠিক আছে, তাহলে ওয়েবার পার এম্পিয়ার, এই হচ্ছে আমাদের এইচ মানে। আর এখান থেকে হচ্ছে আমরা লিখতে পারি ভোল্ট সেকেন্ড পার এম্পিয়ার। ভোল্ট সেকেন্ড পার এম্পিয়ার কেন, ধরো আমরা তো এখান থেকে বলতে পারি, যেহেতু ডি ফাই মানে ফাই আছে, আমরা জানি ইজ ইকুয়ালস টু ফাই বাই টি, মানে যদি আমি ডিটাকে সরাই ফেলি তাহলে ফ্লাস্ক ইকুয়ালস টু লেখা যায় ইটি। এখানে আমরা এল এর জায়গায় কি লিখতে পারি, এল ইজ ইকুয়ালস টু এন, ফাই এর জায়গায় ইটি, নিচে আই। ঠিক আছে, ই এর জায়গায় লেখা যায় ভোল্ট, টি এর জায়গায় লেখা যায় সেকেন্ড, আই এর জায়গায় লেখা যায় এম্পিয়ার। তাহলে ভোল্ট সেকেন্ড পার এম্পিয়ার, এই হচ্ছে আমাদের একক। এভাবে আমরা বের করতে পারি। বুঝছো সক্রিয় আবেশ গুণাঙ্ক সম্পর্কে? জি ভাইয়া। কোয়েশ্চেনে আসবে যেটা সেটা হচ্ছে এটা, মানে এটা সূত্রটা আসবে না আসলে, আসবে যে সক্রিয় আবেশ গুণাঙ্ক নিচের কোনটির উপর নির্ভর করে অথবা নির্ভর করে না। তো সূত্র অনুসারে এখান থেকে কি লেখা যায়, সক্রিয় আবেশ গুণাঙ্ক কুণ্ডলীর পাক সংখ্যার উপর ডিপেন্ড করে। মানে যদি বলি ফ্যাক্টর কি কি, একটা হচ্ছে তারের পাক সংখ্যা, এন এর উপর ডিপেন্ড করে। এখানে আমরা দেখতেছি মিউ নট, মিউ নট মানে কি, মাধ্যমের প্রবেশ্যতা। অনেক জায়গাতেই পড়ছো, স্থির তড়িতে পড়ছো। তাহলে মাধ্যমের প্রবেশ্যতা বা মিউ নটের উপর ডিপেন্ড করে এল এর ডিপেন্ডেন্সি। কিছু না বুঝলে কোয়েশ্চেন করতে হবে। 3 নম্বরে এখানে আমরা দেখতে পাচ্ছি এ এর উপর ডিপেন্ড করতেছে। তো তারের কুণ্ডলীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর ডিপেন্ড করে। এমন না যে এখানে সিরিয়ালি কিছু লিখতে হবে, আমি জাস্ট আমার যেটা মাথায় আসতেছে সেটা লিখতেছি। আর হচ্ছে এখানে দেখতে পাচ্ছি, আচ্ছা এখানে এন তো ছিল, মানে এন তো লিখিয়ে দিছি। পাই তো এখানে ধ্রুবক, এটা তো লিখে লাভ নাই, টু ধ্রুবক লিখে লাভ নাই। বাকি থাকলো কি আর, বাকি থাকলো এল। এখানে এই যে সূত্রটা লিখছি, এই সূত্রটা আসলে বৃত্তাকার কুণ্ডলীর জন্য প্রযোজ্য। তোমার তো ম্যাথ করা লাগবে না, জাস্ট তোমাকে বলে দিচ্ছি। এটা হচ্ছে সলিনয়েডের জন্য প্রযোজ্য, কাঁচা লোহার তার যেটা বলি। সলিনয়েডের জন্য প্রযোজ্য একটা, বৃত্তাকারের জন্য প্রযোজ্য একটা। তো সুতরাং আমাদের যে তারের কুণ্ডলী আছে, তারের কুণ্ডলীর আকারের উপর ডিপেন্ড করে। ভেক্টর কি আজকে পড়ানো হবে? হ্যাঁ, পড়ানো হবে। ভেক্টর তো আসলে মানে আমরা এক্সপেক্ট করি যে তোমরা ভেক্টর খুব ভালো করে পারো। আমি জাস্ট অল্প সময় সামারাইজ করব। মেইন আমার ফোকাসটা থাকবে চৌম্বকের উপর। এখানে কি আছে, তারের কুণ্ডলীর আকার। আমরা অধ্যায়ের অলরেডি 50% শেষ, মানে এই অধ্যায়ের আর কি। অধ্যায়টা অনেক ছোট গেল। তাহলে এত কি বোঝা গেছে এল কেন কিসের উপর ডিপেন্ড করতেছে? ক্লিয়ার তো না? কেউ কিছু বলে না কেন? আচ্ছা ঠিক আছে। এর- হ্যাঁ রিয়াজ, কিছু বলবা? ক্লিয়ার ভাইয়া। হুম, ঠিক আছে। এরপর হচ্ছে পারস্পরিক আবেশ। পারস্পরিক আবেশ মানে এখানে দেখো একটা ট্রান্সফরমার ছবি আছে, এখানে এটা হচ্ছে মুখ্যকুণ্ডলী, মানে আমার মনে হইতেছে আর কি, তাই বললাম, যে কোনো একটা মুখ্যকুণ্ডলী হইতে পারে। আর একটা হচ্ছে গৌণকুণ্ডলী। আচ্ছা, তো মুখ্যকুণ্ডলীর কারণে যদি গৌণকুণ্ডলীতে কোনো ধরনের আবেশ ঘটে সেটাকে বলা যায় পারস্পরিক আবেশ। এবং এটা যে আমরা একটা ভিজুয়াল এক্সাম্পল দেখেই ফেললাম, ট্রান্সফরমার, ট্রান্সফরমার তৈরি করা হয়েছে পারস্পরিক আবেশের উপর ভিত্তি করে। তো পারস্পরিক আবেশকে ব্যাখ্যা করার জন্য এখানে গৌণকুণ্ডলীর মধ্যে যতটুকু ফ্লাক্স তৈরি হয়, যেহেতু আবেশের মাধ্যমে কি তৈরি হয়, ফ্লাস্ক তৈরি হয়। তো ফ্লাস্ক কতটুকু তৈরি হয়েছে, ফ্লাস্ক ভাগ আই, এইটা হচ্ছে যেহেতু মিউচুয়াল ইন্ডাকশন, পারস্পরিক আবেশ ইংলিশটা হচ্ছে মিউচুয়াল ইন্ডাকশন। তো এখানে এম দ্বারা প্রকাশ করা হয়, এম ইজ ইকালস টু ফাই বাই আই। এটা হচ্ছে একটা তারের জন্য, মানে একটা কুণ্ড, একটা পাক সংখ্যার জন্য। যদি এন সংখ্যক হয় তাহলে এন
ফাই বাই আই, পরের লাইনে লেখা যায় এম আই বাই এন এন ফাই। যে কোনো একটা মনে রাখবা, বুঝছো? প্রত্যেকটা লাইন মনে রাখার তো কোনো মানে নাই। তোমার যেটা পছন্দ লাগে এটা মনে রাখবা। যেমন আগেরটা থেকে আমার যেটা মনে থাকে এটা হচ্ছে এইটা, আর এখান থেকে যেটা মনে থাকে এটা হচ্ছে এইটা। ঠিক আছে? তো এখানে যদি আমি আগের লাইনে এইসব বানাইতে পারতাম, ওই যে এখানে তো ছিলই, মুছে ফেলছিলাম। ইজ ইকালস টু মাইনাস এল ডি আই বাই ডিটি। মাইনাস কেন আসছে? ওই যে আমাদের মাইনাসের কথা আর কি, লেন্সের সূত্র অনুযায়ী মাইনাসটা। তো দিলেও চলে, না দিলেও চলে। সাধারণত থিওরিটিক্যাল এক্সপ্রেশনের ক্ষেত্রে আমরা দিয়ে থাকি, ম্যাথমেটিক্যাল যখন ম্যাথ করতে যাই তখন আর দেই না। ইজ ইকালস টু এখানে মাইনাস এম ডিআই বাই ডিটি। একক কি? একক সেম, হেনরি, ভোল্ট সেকেন্ড পার এম্পিয়ার, ওয়েবার পার এম্পিয়ার। এই, আচ্ছা, তো পারস্পরিক আবেশ আসলে কার কার উপর ডিপেন্ড করে? পারস্পরিক আবেশ এখানে ডিপেন্ড করতেছে পাক সংখ্যার উপর। তাহলে এম এর ডিপেন্ডেন্সি, এটা সূত্র কোথাও দেওয়া নাই, তো আমিও জানি না। এন সংখ্যার উপর ডিপেন্ড করে। তারপরে যেহেতু কুণ্ডলীর আহ, মানে আকারের উপর ডিপেন্ড করে, আমরা আগেও দেখছি কুণ্ডলীর আকারের উপর ডিপেন্ড করে, এবং ডিপেন্ড করে তাদের মধ্যে দূরত্ব। এখানে দেখো, এটা একটা কুণ্ডলী, এটা একটা কুণ্ডলী। এদের মাঝখানে ডিস্টেন্সটা যদি তুমি আরো বাড়াই দাও তাহলে কিন্তু আবেশ এত বেশি হবে না। দূরত্ব যত কম হবে আবেশ তত বেশি হবে। তাহলে ডি এটার উপর ডিপেন্ড করতেছে, এবং এটা হচ্ছে নেগেটিভলি ডিপেন্ড করতেছে। ডি যত কমবে এম তত বাড়বে। আর হচ্ছে কুণ্ডলী দ্বয়ের আপেক্ষিক অবস্থান। কুণ্ডলী যদি মুখোমুখি অবস্থানে থাকে একটার উপর আরেকটা, তখন একরকম হতে পারে। পাশাপাশি থাকলে একটা, এইটাতে ধরো আমি খুলে এই দিকে নিয়ে আসলাম, তাইলে হয়তো আরেক রকম হতে পারে। তো তাদের মুখোমুখি যে অবস্থান এটার উপর ডিপেন্ড করে আপেক্ষিক অবস্থান। কুণ্ডলী গেল। তো এখানে আমাদের পার্থক্য শেষ হয়েছে, সক্রিয় আবেশ এবং পারস্পরিক আবেশ। এখানে অনেকগুলো কোয়েশ্চেন আছে। ট্রান্সফরমার তো পড়াই নাই না, আচ্ছা ট্রান্সফরমারটাকে শেষ করি। এখানে দেখো ট্রান্সফরমার নিয়ে আমরা পড়তেছিলাম, তো পারস্পরিক আবেশের একটা এক্সাম্পল হচ্ছে ট্রান্সফরমার। কথা হলো ট্রান্সফরমারের ভিত্তি কি, বা ট্রান্সফরমার দিয়ে আসলে কি করে? এটা হচ্ছে ভোল্টেজকে চেঞ্জ করে। এটা বাংলায় বললে রূপান্তরক। কার চেঞ্জ ঘটায়? মেইনলি আমরা আসলে ভোল্টেজ চেঞ্জ করার জন্য আনি, বাট ভোল্টেজ চেঞ্জ করতে যে সে কারেন্টকেও চেঞ্জ করে। ঠিক আছে? আচ্ছা, তো ভোল্টেজ চেঞ্জ মানে কি? উচ্চ বিভব থেকে নিম্ন বিভব বানায়, অথবা নিম্ন বিভব থেকে উচ্চ বিভব বানায়। ঠিক আছে? আচ্ছা, তো এখানে এই যে আমাদের ট্রান্সফরমার, এটার ভিত্তি কি? আবেশ, তড়িৎচুম্বকীয় আবেশ। ভাইয়া একটা কনফিউশন ছিল। হ্যাঁ, হ্যাঁ। ভাইয়া ওই যে আগের যে আমরা ফর্মুলা গুলো দেখলাম না, ওটা তো আমরা মাইনাসটা অ্যাভয়েড করেছিলাম ম্যাথের জন্য। তাহলে যদি অপশনে মাইনাস আর আরেকটা মাইনাস না থাকে, তখন তো আমরা মাইনাসটাই চুজ করব না, অরিজিনাল ফর্মুলাটা? মাইনাস দিয়ে আসলে আসবে না কোনো সময়, এটা হলো বাস্তবতা। যদি যদি আসে, কোয়েশ্চেনটা থিওরিটিক্যাল হয়। থিওরিটিক্যাল যদি হয় তাহলে অবশ্যই তুমি বলে তো দিছিলাম যে থিওরিটিক্যাল এক্সপ্রেশন দিলে অবশ্যই মাইনাস তুমি ফলো করবে। আর যদি ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেন দেয়, ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেনে মাইনাস টাইনাস চিন্তা করবে না, একদম প্লাস আনসার দিবা। আচ্ছা, ট্রান্সফর্মার অথবা রূপান্তরক। তো ভোল্টেজ চেঞ্জের ক্ষেত্রে আমরা ট্রান্সফর্মার কি ইউজ, ট্রান্সফর্মারে আমরা ভোল্টেজ চেঞ্জ করি, এবং এখানে ভিত্তি হলো আবেশ। এর উপর ভিত্তি করে ট্রান্সফরমার তৈরি হয়েছে। এখন কথা হচ্ছে এটার মধ্যে কিসের নিত্যতা অ্যাপ্লাই করে? শক্তির নিত্যতা মেনে চলে এটা। শক্তির নিত্যতা কিভাবে আমরা একটু পরে দেখবো। আচ্ছা, তো এটা কি এসি ভোল্টেজের জন্য, এসি কারেন্টের জন্য প্রযোজ্য নাকি ডিসি কারেন্টের জন্য প্রযোজ্য? এটা এসি কারেন্টের জন্য প্রযোজ্য, ডিসি কারেন্টের জন্য প্রযোজ্য নয়। এরপরে এখানে আসলে চেঞ্জ কার কার ঘটে? ভি চেঞ্জ ঘটে, আই চেঞ্জ ঘটে। আমরা জানি আই ইকুয়ালস টু ভি বাই আর, সুতরাং আর এরও চেঞ্জ ঘটে। আর এটা কম্পাঙ্কেরও চেঞ্জ ঘটায়। যেহেতু কারেন্ট হচ্ছে একটা আসলে ওয়েভ, ওয়েভ মানে কি, এটার মধ্যে একটা কম্পাঙ্ক আছে, তো এখানে কম্পাঙ্কটার চেঞ্জ করে, চেঞ্জ ঘটায় এগুলার। চেঞ্জ ঘটায় না কিসের? চেঞ্জ ঘটায় না কোনো ধরনের শক্তির পরিবর্তনের, অথবা পাওয়ারের পরিবর্তনের। তাহলে শক্তির পরিবর্তন যদি চেঞ্জ না হয় তার মানে কি? পি
ওয়ান ইকুয়ালস টু P2, দুই ক্ষেত্রে আমার সেম থাকে। অর্থাৎ পি মানে কি, VI ইকুয়ালস টু VI V1 I1 V2 I2, অথবা V1/V2 ইকুয়ালস টু I2/I1। এটা মনে রাখলাম, পরে আমাদের কাজে লাগবে, একটু পরে লিখতেছি। তো আমাদের যে ট্রান্সফরমার আছে, ট্রান্সফরমারকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো স্টেপ আপ, আর একটা স্টেপ ডাউন। স্টেপ আপ আসলে কাদেরকে বোঝায়? নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে কনভার্ট করলে। স্টেপ ডাউন কাদের বোঝায়? উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে নিয়ে আসলে। ঠিক আছে, নিম্ন বিভব থেকে উচ্চ বিভব যেটা আনে, এই ক্ষেত্রে আমাদের যে সেকেন্ডারি কুণ্ডলী, গৌণ কুণ্ডলী, গৌণ কুণ্ডলীর জন্য এন এর ভ্যালু বেশি আসে, ভি এর ভ্যালু বেশি আসে, আই এর ভ্যালুটা কম আসে। যে কেন আসে এটা আমরা বলতেছি, সূত্র দেখে দেখা যাবে, এটা জাস্ট লেখার জন্য লিখলাম আর কি, যাতে একবার রিভিশন দিতে পারে। তো সূত্রটা আমরা একটু আগে দেখলাম, যেটা সেটা হচ্ছে V1/V2 ইকুয়ালস টু I2/I1। তো আমরা 1 2 না বলে প্রাইমারি সেকেন্ডারি বলি। 1 কে বললাম প্রাইমারি, 2 কে বললাম সেকেন্ডারি। পরের লাইনে লেখা যায় VP/VS ইকুয়ালস টু IS/IP। আশা করি না বোঝার কথা না। এবং এখান থেকে ভি ইজ প্রপোর্শনাল টু এন, মানে কুণ্ডলীর যত পাক সংখ্যা যত আমি চেঞ্জ বাড়াবো, ভি তত বাড়ে। পাক সংখ্যা যত কমাবো, ভি তত কমে। তো এনপি ইজ ইকালস টু NP/NS ইজ ইকালস টু VP/VS। এবং আমরা জানি যে ভি এবং আই দুইটাই, মানে আই ইজ ইকালস টু V/R সূত্রটা পড়ছো। যেহেতু আমার ভি চেঞ্জ হইতেছে, আই চেঞ্জ হইতেছে, সুতরাং এখানে আরটাও চেঞ্জ হয়। আর চেঞ্জ হয় কিভাবে, কার মনে আছে? 9 10 ছিল। √/RP/RS, সম্ভবত RP/RP উপরে হওয়ার কথা, অনেক আগে পড়ছিলাম। তো আমাদের আসলে মেইনলি কাজে লাগে কোনটা? NP/NS ইকুয়ালস টু VP/VS ইকুয়ালস টু IS/IP। তো এটা যদি বুঝে থাকে, এতটুকু বুঝছি, জি ভাইয়া। ঠিক আছে। তো তাইলে এখানে আমাদের কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেনটা সলভ করো। একটা না, অনেকগুলোই আছে। মুখ্য কুণ্ডলী, সুতরাং এখানে এটা হচ্ছে NP, VP/NS, লাগবে হচ্ছে VS। তো NP/NS লিখি, VP/VS লিখি। পরের লাইনে কি লেখা যায়? NP মানে হলো 50, NS মানে হলো 100, VP ইকুয়ালস টু 200, VS ইকুয়ালস টু 0, মানে কিছু না, কোয়েশ্চেন। তাহলে এখান থেকে কি লেখা যায়? 50 দিয়ে হচ্ছে 2 কাটা যায়, VS ইকুয়ালস টু 400 হবে। বুঝছো সবাই? এরপরে কইলে আমাকে আনসার বললো। 2 মিনিট টাইম, 2 মিনিট দেওয়া উচিত হয় নাই, 1 মিনিট টাইম। টু ইস টু ওয়ান হবে। বুঝছো সবাই? স্বাভাবিক, কুণ্ডলীর অনুপাত দেওয়া আছে, তড়িৎ প্রবাহের অনুপাত আছে, একটা একটার বিপরীত। এরপরটা, এটা যদি ডাবল করি, তাহলে এটা তো ডাবলই হবে। আগেরটা 200 ছিল, পরেরটা 400 ভোল্ট। এটাকে করছি 10/1 ভাগ। পরেরটা কি, সরি, পরেরটা কি হবে? 10 গুণ হবে। একটা ছিল 1 এম্পিয়ার, এখন হবে 10 এম্পিয়ার। বোঝার কথা। এখানে অনেকগুলো কোয়েশ্চেন আছে,
কারোর যদি ইনস্ট্যান্ট কোনোটা দেখে মনে হয় যে করাই দিতে হবে, তাহলে বলো। পারবা আশা করি। এরপরে আছে আমাদের, আমরা অলরেডি পড়লাম ট্রান্সফরমার সম্পর্কে, তো বললাম যে তড়িৎচুম্বক আবেশ, এটা দিয়ে আমরা দুইটা যন্ত্রের কথা ব্যাখ্যা করতে পারি। একটা মানে দুইটা যন্ত্রের কার্য পদ্ধতি ব্যাখ্যা করতে পারি। একটা হলো ট্রান্সফরমার, আর একটা হলো ডায়নামো বা জেনারেটর। আচ্ছা, জেনারেটর যে পার্ট গুলো এখানে লিখে আছে, কোনটা কি পার্ট কি নিয়ে গঠিত, একটা ধাতু নিয়ে গঠিত, ব্রাশ নিয়ে গঠিত, নিচে কোনটি জেনারেটরের পার্ট না। এখান থেকে এর বাইরে আসলে কোয়েশ্চেন করার সুযোগ নাই। আর আরেকটা কোয়েশ্চেন হচ্ছে যে এখানে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়। এখানে যান্ত্রিক শক্তি। জেনারেটরের মাধ্যমে আমরা আলটিমেটলি কি পাই বলো তো? মানে জেনারেটর থাকলে আর লাভটা কি হইতেছে? আমরা কিভাবে ইউজ করি এটাকে? কারেন্ট পাই, যান- কারেন্ট, তড়িৎ শক্তি পাচ্ছি। তাহলে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। এই হচ্ছে জেনারেটর বা ডায়নামো সম্পর্কে কথা। তো এরপর আসো আমাদের মোটামুটি বলা যায় লাস্ট টপিক, কারেন্ট। কারেন্টকে ভাগ করা যায় দুই ভাগে, একটা এসি কারেন্ট আর একটা ডিসি কারেন্ট। এসি কারেন্ট এর মিনিং কি? কেউ জানো দিক না? দিক পরিবর্তী প্রবাহ। দিক পরিবর্তী, ইংলিশে বললে অল্টারনেটিং কারেন্ট। অল্টারনেটিং কারেন্ট। ডিসি, ডিরেক্ট কারেন্ট। অর্থাৎ অল্টারনেটিং কারেন্ট মানে কি, এ হচ্ছে দিক চেঞ্জ করে, এই তো। আর ডিরেক্ট কারেন্ট, ডিরেক্ট কারেন্টের দিক চেঞ্জ হচ্ছে করে না। একটা একটা নির্দিষ্ট দিকে, একমুখী প্রবাহ। তাহলে একটা হচ্ছে একমুখী প্রবাহ, আর একটা হচ্ছে পর্যাবৃত্ত প্রবাহ। তো সময়ের সাথে সাথে দিক চেঞ্জ করে হলো অল্টারনেটিং কারেন্ট, দিক চেঞ্জ করে না এটা। মান, সমপ্রবাহ যেহেতু বলতেছি নামের মধ্যে আছে, এই সমপ্রবাহ যেহেতু বলতেছি নামের মধ্যেই আছে, সুতরাং এর কোনো সময় মান চেঞ্জ হয় না। আর এর ক্ষেত্রে মানটা চেঞ্জ হয়, মানে সর্বোচ্চ মানও যাইতে পারে, সর্বনিম্ন মানও যাইতে পারে। এর উপর বেস করে আমরা কিছু ম্যাথড দেখবো, তো সামনে আমাদের আলোচনা আছে। তো সমপ্রবাহের নর্মাল এক্সাম্পল কি? ব্যাটারি। দিক পরিবর্তী প্রবাহের এক্সাম্পল কি? জেনারেটর, আমাদের বাসাবাড়ির কারেন্ট, সবকিছু। তো আমরা যদি আমাদের বাসাবাড়ির কারেন্টের কথা চিন্তা করি, আমাদের বাসাবাড়ির কারেন্টে কত ভোল্টের বিদ্যুৎ সরবরাহ করা হয়? 220। 220 ভোল্ট। এবং কত হার্জ কম্পাঙ্কের? 50 হার্জ কম্পাঙ্কের। 50 হার্টজ কম। হুম। 9-10-এ পড়ছিলাম যে আমেরিকাতে 60 হার্জের কম্পাঙ্ক ইউজ করা হয়, মনে আছে তাই বললাম আর কি। 60 হার্টজ। হুম 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 হুম। আচ্ছা, তো এরপরে আমাদের যেটা এই আলোচনা করার জন্য অধ্যায় 8 ফিজিক্সের, এইটা সম্পর্কে একটু বেসিক লাগবে। তো কি কি টপিক আছে? এফ, টি, ওমেগা, এ, আই, আই নট, ই, ই নট, আই আর এম এস, আই বার, আই নট। ঠিক আছে। তো এফ মানে কি? এফ মানে হচ্ছে কম্পাঙ্ক। তো কম্পাঙ্কের ফর্মুলা আমরা কোথায় কোথায় ইউজ করতে পারি? এফ ইকুয়ালস টু 1/t হিসেবে ইউজ করা যায়। তারপরে আমরা জানি ওমেগা ইকুয়ালস টু 2 পাই বাই এফ, সরি, 2 পাই এফ, 2 পাই এফ। এই টি কে আমরা কোথায় ইউজ করতে পারি? টি ইজ ইকুয়ালস টু 1/f, ওমেগা ইকুয়ালস টু 2/t। মানে এদের মধ্যে ইন্টার রিলেশনটা দেখাইতেছি আর কি। ওমেগা, ওমেগা কি? কৌণিক কম্পাঙ্ক। আচ্ছা, এ মানে কি? এ মানে হচ্ছে শীর্ষমান। আমাদের এখানে এ বলতে কোনো পরিচয় নাই, এ কে আমরা আই দ্বারা প্রকাশ করবো, মানে এ মানে তো বুঝো বিস্তার। আমাদের এই আলোচনার জন্য বিস্তারটা হচ্ছে নট দ্বারা প্রকাশ করা হয়। মানে কারেন্টের বিস্তার হচ্ছে আই নট, ভোল্টেজের বিস্তার হচ্ছে ই নট। অর্থাৎ শীর্ষমান, ভোল্টেজের শীর্ষমান কত? আনসার হচ্ছে ই নট। কারেন্টের বা প্রবাহের শীর্ষমান কত? আই নট। ঠিক আছে। তাহলে আমাদের নর্মাল, ধরো আমরা যে সূত্রটা পড়ছিলাম আমাদের অষ্টম অধ্যায় ফিজিক্সের। ভাইয়া আইপি একটু আরেকবার বলবেন? হুম হুম। ফিজিক্সের মধ্যে এই সূত্রটা পড়ছো না? ওয়াই ইজ ইকুয়ালস টু এস আইন ওমেগা টি প্লাস ডেল, বা অনেকে এক্স হিসাবে ভাইয়া পড়ছো।
এখানে আমাদের এটা যদি আমি আই এর মতো করে লিখি, আই ইজ ইকালস টু, ই এর জায়গায় বসবে আই নট সাইন ওমেগা টি প্লাস ডেল। তো ডেল এখানে জিরোই হয়। আলটিমেটলি আমাদের এই সূত্রটা হচ্ছে নতুন সূত্র, আই ইজ ইকালস টু আই নট সাইন ওমেগা টি। সেম ভাবে আমি ই এর জন্য লিখতে পারি, ই ইজ ইকালস টু ই নট সাইন ওমেগা টি। ঠিক আছে, এটা জাস্ট আমরা এটা থেকে নিয়ে আসছি। কেন নিয়ে আসতে পারছি? কারণ এটা হচ্ছে আমাদের একটা পর্যায়বৃত্ত প্রবাহ, মানে পর্যায়বৃত্ত গতি। আর এটা হচ্ছে আমাদের পর্যায়বৃত্ত প্রবাহ। পর্যায়বৃত্ত প্রবাহ মানে হচ্ছে অল্টারনেটিং কারেন্ট। সুতরাং আমাদের এই সূত্রগুলা কিসের জন্য? অল্টারনেটিং কারেন্টের জন্য। সবকিছু পর্যায়বৃত্ত গতি, পর্যায়বৃত্ত প্রবাহের জন্য। ঠিক আছে, তো আমাদের এই পরিচয়গুলো গেছে, আই, আই নট, ই, ই নট। এরপরে আছে আই আর এম এস, আই বার এবং আই নট। আই নট তো বলে দিলাম যে এটা হচ্ছে শীর্ষ মান, আই বার হচ্ছে গড় মান, আই আর এম এস হচ্ছে ওই যে কেমিস্ট্রির মধ্যে অধ্যায় একের মধ্যে পড়ছো না, আর এম এস, আর এম এস বেগ, ওই রকম ভাবে আর এম এস এখানে আই আর এম এস কে প্রকাশ করা হয় বা বাংলায় লেখা হয় আপাত মান হিসাবে, অ্যাপারেন্ট ভ্যালু, আপাত মান। তাহলে তড়িতের গড় মান, শীর্ষ মান এবং আপাত মান। সেম ভাবে আই আর এম এস যেমন আছে, ই আর এম এস, ই বার, ই নট। আমাদের এই আলোচনার জন্য যেহেতু আই এবং ই দুইটাই আসলে সমার্থক, কারণ ই এবং আই সমানুপাতিক। ঠিক আছে, তো আমাদের যেখানে যেটা লিখবো না কেন, আই এর জন্য যা লিখবো ই এর জন্য একই জিনিস লেখা যায়। ই আই এর জন্য সূত্র লিখছি, ই এর জন্য সূত্র লিখতে পারবো। একটু পরে যখন অনেকগুলো সূত্র পড়বো, এই সবগুলো সূত্রই আমরা যে কোনো একটা দিয়ে আই দিয়ে দেখাবো, এটা তুমি ই এর জন্য অ্যাপ্লাই করতে পারবা। ঠিক আছে, ওকে, এতটুকু কি বলছি বেসিকটা? ভাইয়া এখানে তো ই নটটাও শীর্ষ মান হবে তাই না? হুম, ওই একই জিনিস। আচ্ছা, তো এখন আসো ফুল সাইকেল। ফুল সাইকেল মানে কি? অল্টারনেটিং কারেন্ট যেহেতু, সুতরাং সে হচ্ছে পর্যায়বৃত্ত বা প্রত্যাবর্তী। প্রত্যাবর্তী মানে রিস্টোরিং, লিখে আসি রিস্টোরিং কারেন্ট। কোনটা দেব? কেন তো রিস্টোরিং মানে কি? যে কোথাও থেকে একটা যাত্রা ধরো শুরু করছে, এখান থেকে ওখানে যাচ্ছে, বিভিন্ন দিকে যাচ্ছে, ঘুরে ফিরে শেষ পর্যন্ত সে আবার একই পথে, মানে যেখান থেকে স্টার্ট করছিল সেখানে ফিরে আসছে। যেহেতু তাপগতিবিদ্যা তোমরা পড়ছো, শর্ট সিলেবাসে ছিল, so আমার মনে হয় এই পর্যায়বৃত্ত প্রত্যাবর্তী ধারণাটা তোমাদের আছে। তো যখন সে একটা, যেহেতু কারেন্ট গুলো আসলে ওয়েভ, সাইনোসয়েডাল ওয়েভ, সুতরাং সে শুরু করে এখান থেকে, এখানে যায়, আবার এখানে ফিরে আসে। এই যে পুরো একটা সাইকেল কমপ্লিট করলো, এই পুরো একটা কমপ্লিট সাইকেলের জন্য আমরা কিছু সূত্র দেখব। একটা অলরেডি দেখা শেষ, যেমন আমরা ওয়াই ইজ ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি পড়তাম অধ্যায় 8-এর মধ্যে। এখানের জন্য পড়তেছি আমরা আই ইজ ইকুয়ালস টু আই নট সাইন ওমেগা টি, বা ইজ ইকুয়ালস টু ই নট সাইন ওমেগা টি। এটা হলো একটা সূত্র, সূত্র এক। 2 নম্বরে পূর্ণচক্র তো। আচ্ছা, পূর্ণচক্রের ক্ষেত্রে যেহেতু আমাদের এখানে এইটা পুরাটা ঘুরে আসছে, এখানে আমাদের কখনো কখনো ই এর ভ্যালু একদম শীর্ষ মানে ছিল, কখনো নর্মাল ছিল, কখনো একদম জিরো ছিল। পুরাটা মিলাইলে এই টোটাল পথের ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, তাহলে তড়িৎ, দেখো এই বিন্দুর জন্য আমার এর বিপরীত এদিকে আছে, এটার জন্য এদিকে আছে, এটার জন্য এদিকে আছে। তো সব মিলে আমি যদি চিন্তা করি ওভারঅল ই এর গড় মান কত, এই পূর্ণ চক্রে ই এর গড় মান কত, তাহলে ই বার ইকুয়ালস টু জিরো হবে, আই বার ইকুয়ালস টু জিরো হবে। এটা কি বুঝি? জি ভাইয়া, ভাইয়া এখানে যদি হাফ ওয়েভ হতো তখন কি এটা জিরো হতো? একটু পরে দেখাচ্ছি, হাফ সাইকেল আছে। এরপরে আই আর এম এস ইকুয়ালস টু আই নট বাই রুট টু, ই আর এম এস ইকুয়ালস টু ই নট বাই রুট টু। এই ফুল সাইকেলের কাহিনীটা বোঝা গেছে।
ফুল সাইকেল বোঝা গেছে কিনা? মানে এই পরের সূত্র হচ্ছে কেমনে আসছে, এটা কোনো ইয়া নাই, এটা হচ্ছে মুখস্থ। ভিতরে অনেক থিওরি আছে, আমরা তো জাস্ট এত কিছু দেখতেছি না, আমাদের আছে আলটিমেটলি রেজাল্টটা দরকার। তো রেজাল্ট হচ্ছে আই আর এম এস এর ভ্যালু আই নট এর √2 গুণের 1/√2 গুণের সমানুপাতিক সমান হয়। তো হাফ সাইকেলের ক্ষেত্রে আমরা তো এখানে আই নট বলি, আই বার বলি আর ই বার বলি, কোনোটাই কিন্তু এখানে জিরো হবে না। ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা একটা সূত্র দিয়েই পুরো জিনিসটাকে কভার করতে পারি, সেটা হলো আই আর এম এস ইকুয়ালস টু আই নট বাই √2 ইন্টু আই বার, আই বার কি দিচ্ছে, π/2√2 ইন্টু আই বার। সেটা দেওয়া যায়, যদি আই নট দিতাম, আই নট ইকুয়ালস টু √2 ইন্টু আই আর এম এস, আই নট ইকুয়ালস টু আই বার π/2, দরকার নেই। আচ্ছা, এই একটা লাইন দিয়ে তুমি হচ্ছে এখানে পুরাটা অর্ধচক্র মনে রাখতে পারবা। এটা কেমনে আসছে জানি না, কিন্তু এটা হচ্ছে তোমার মনে রাখতে হবে, পরীক্ষার জন্য এটা ইনফিনিটি লেভেলের ইম্পর্টেন্ট। মানে এই অধ্যায়ের 2-4টা জায়গা আছে, অধ্যায় তো এমনিতে দেখতে ছোট, আমি এই অল্প 2-4টা কথা বললাম, এর মধ্যে দিয়ে অধ্যায় শেষ হয়ে গেছে, এটাই হচ্ছে আমাদের আহ, আচ্ছা, দুইটা কথা আছে, দুইটা কথা বললেই শেষ। তো আই আর এম এস ইকুয়ালস টু আই নট বাই √2 ইজ ইকুয়ালস টু π/2√2 ইন্টু আই বার। এখানে আই আর এম এস তো বুঝোই, আই নটও বুঝো, আই বারও বুঝো, এখানে বলার কিছু নাই। আচ্ছা, তো এটা থেকে যদি আমি হিসাবে নিয়ে আসি, মানে ধরো আই নট, আই আর এম এস এবং আই বার, এই একটা অনুপাত করার চেষ্টা করি, তাহলে অনুপাতটা আসে 100:70:63। এটা আমি কেন মনে রাখতে বলছি, অনেক সময় এভাবে কোয়েশ্চেন আসে যে আই আর এম এস আই নট এর কত পার্সেন্ট, কত পার্সেন্ট, আই আর এম এস আই নট এর কত পার্সেন্ট, কেউ জিরো বলে না পয়েন্ট কেন? জিরো পয়েন্ট এই সেভেন 0.7% কেন, আই আর এম এস নিচে হচ্ছে আই নট, তাহলে এখানে উপর আছে 70, নিচে আছে 100, ইন্টু 100, 70%। আচ্ছা। আই আর এম এস আই বারের কত পার্সেন্ট, আই বার আই নটের কত পার্সেন্ট, মানে এইভাবে ইন্টারচেঞ্জ করে তোমার দিতে পারে যে এইটা এটার কত পার্সেন্ট, বলো, বলে দিও। 63 না, এক্স্যাক্টলি সংখ্যাটার ভ্যালু হচ্ছে 63.7, এবং এটার সংখ্যাটা আসলে 70 না, এক্স্যাক্টলি সংখ্যাটার ভ্যালু হচ্ছে 70.7। ঠিক আছে, এতটুকু হইলে আমাদের হয়েছে, আর তেমন কিছু নাই। উম আচ্ছা, আমরা যে আমাদের বাসা বাড়ির মধ্যে 220 ভোল্টের কথা বলছিলাম, এই যে এই 200 ভোল্ট কি এসি কারেন্ট? তো পরীক্ষার সময় তোমাকে চাইলে আসতেই পারে যে এই যে বাসাবাড়ির মধ্যে যে কারেন্ট আছে, এখান থেকে সর্বোচ্চ কতটুকু ভোল্টেজ পাওয়া সম্ভব, কেমনে বের করবা? এই যে 200 ভোল্ট দেওয়া আছে, এটা আসলে আর কিছুই না, এটা মূলত ই আর এম এস। আমি এখান থেকে ই নট এর ভ্যালু বের করতে পারবো না, ই নট জি তো ভাইয়া। এখানে দিই না, নট, হ্যাঁ, ই নট এর ভ্যালু বের করতে পারবো, এই বারের ভ্যালু বের করতে পারবো, ইচ্ছা হলে আমার দরকার সবকিছু বের করতে পারবো। আচ্ছা, এরপরে দুইটা টার্ম আছে, একটা হলো আকৃতি গুণাঙ্ক ফর্ম ফ্যাক্টর হয়তো ইংলিশে। আচ্ছা, এটা মানে কি? মানে হচ্ছে আই আর এম এস বাই আই, আই বার। তো কত আসবে? আই আর এম এস এর ভ্যালু হচ্ছে 70.7, নিচে দিলে 63.7। তোমার তো আর ক্যালকুলেটর নাই, তো তুমি এইভাবে করবে না। তুমি কিভাবে করবা? আই আর এম এস ইকুয়ালস টু কত হয়, আই বারের সাপেক্ষে, এখান থেকে তো বের করা যায়, আই আর এম এস নিচে দিলাম আই বার, তাহলে উপরে থাকে π/2√2। এই তো, বুঝি, 3.1416, 2√2, 2 ইন্টু √2 ভ্যালু অবশ্যই মনে রাখতে হবে, √2 মানে 1.4, √3 মানে 1.73 বা 7 অন্তত,
এই এই একটু কথা তো মনে রাখতেই হবে। আচ্ছা, তারপরে 2 × 1.4, তার মানে আসছে কত? 3.14/2.8, মানে এখানে সামথিং আসে 1.1 এর মতো। এই, তাহলে আকৃতি গুণাঙ্কের ভ্যালু কত? 1.11। এটা কোন কারেন্টের ক্ষেত্রে, এসি না ডিসি? এসি কারেন্ট। এসি। আমরা এখানে যা পড়তেছি সব এসি। যদি ডিসি হইতো, ডিসির মধ্যে আবার আই বাড়ি কি আবার আই আর এম এস কি, এখানে সব কারেন্টই সেম, কারণ কারেন্টের মানে কোনো চেঞ্জ হয় না। তো ডিসি কারেন্টের ক্ষেত্রে এটা কিন্তু ভ্যালু জিরো না, এটা ভ্যালু ওয়ান। এটা আবার অনেকে ভুল করো। কারেন্ট তো আমরা তো বের করি না, তো মনে করো অনেকে জিরো। জিরো না, এটা এটা আর এটা তো দুইটা সেমই হয়, তো আলটিমেটলি আমাদের ভ্যালু হবে ওয়ান। শীর্ষ গুণক। শীর্ষ গুণক টপিকটা সম্ভবত মেডিটিক্সে নাই, বা নতুন বই এড করলে করতে পারে। এটা হচ্ছে পিক ফ্যাক্টর। এটা বইও নাই, কোন বই আছে আমি জানি না আসলে। I0/IRMS। তো এখান থেকে তুমি বের করতে পারবা চাইলে, তাই না? I0/IRMS কত হয়, ওর উপর থেকে নিয়ে আসা যায়, √2 হয়। মুখস্থ না কিন্তু, ওইখান থেকে নিয়ে আসছি। হুম। সেলু স্যারের বইতে আছে দেখছিলাম। ও আচ্ছা আচ্ছা। ভাইয়া এখানে আমরা যখন হচ্ছে পার্সেন্টেজটা বের করলাম না, এটা মানে ডেসিমাল না ধরে যদি রাউন্ড ফিগার ধরি তখন বেশি ইজি হয় না? মানে I0 IRMS এর রেশিও যখন আমরা বের করলাম। এটা জি। অপশনে 70.7 দেওয়া থাকে, তাই 70.7 লিখে দিছি। না হলে কি 70 আর 63 ধরলে হবে? মানে তোমার অপশনে তো এখানে 70 দেওয়া থাকে, 70 দেওয়া থাকে না, 70.7 দেওয়া থাকে। 63 দেওয়া থাকে না, 63.7 দেওয়া থাকে। 63.7 লেখাটাই তো বেটার। জি ভাই। আচ্ছা, এরপরে আমাদের প্র্যাকটিস কোয়েশ্চেন, এটা দিয়ে হচ্ছে এই অধ্যায়ের শেষ। এরপরে ভেক্টরে যাব। আমি তো আমাদের যা বলতেছিলাম এটা অলরেডি চলে আসলো। কি সমান কেমনে বের করে? ই নট বের করবো, জাস্ট শেষ। কারণ I0 দিছে কেন, যাই হোক ই নট। তারপর হচ্ছে একটি দিক পরিবর্তী প্রবাহের দেওয়া আছে I0 sin ωt, তাই না? তো ওই প্রবাহের কম্পাঙ্ক জিজ্ঞেস করছে 314 কি, ওমেগা। আমরা জানি ω = 2πf। 314, পাই এর ভ্যালু কত? 3.14, দিয়ে কাটলে 100, 2 দিয়ে 100 কাটলে 50, F = 50 হবে, বুঝছো? 29, শীর্ষ সমান গড় মান জিজ্ঞেস করছে। তো শীর্ষ সমান গড় মানের ওই যে অনুপাতটা বের করবা আর কি। গড় মান অলরেডি দেওয়া আছে 1.6, তো শীর্ষ সমান এখান থেকে বের করবা। ওই এক সূত্র দিয়ে হয়ে যায়। শীর্ষ সমানে পৌঁছাতে কতটুকু টাইম লাগে? এখানে আমাদের টি এর ভ্যালু কত দেওয়া আছে? কম্পাঙ্ক দেওয়া আছে F = 25, তাহলে টি এর ভ্যালু দেওয়া আছে 1/25, তাই তো? এটা কিন্তু টোটাল পর্যায়কাল, এই এতটুকুর পরিমাণ হচ্ছে 1/25। এই এটা কি বুঝতে পারি? জি ভাইয়া। টি মানে হচ্ছে 1/25। আমার জিজ্ঞেস করছে সর্বোচ্চ মানে বা শীর্ষ মানে পৌঁছাতে কতটুকু লাগে। শীর্ষ মান কোথায়? এখানে। এটা হচ্ছে আমাদের পুরা যাত্রা পথের 1/4। এটা 1/4, তারপরে এটা 1/4, এইটা 1/4, এবং এটা 1/4। তো 1/4, 1/4, 1/2, 1/4, 1/2। তাহলে এই যে এই পার্টে আমরা যাচ্ছি 1/4-এ। টি যদি 1/25 হয়, তাহলে আমাদের যেটা চাইছে সে সমানে পৌঁছাতে কতটুকু লাগে? এটা হবে টি এর 4/1 1/25/4, 1/100, মানে কত? 0.01 সেকেন্ড। এরপর হচ্ছে কম্পাঙ্ক। কম্পাঙ্ক কত? এখান থেকে কি বলা যায়? ω = 629।
ওই তো বাকিটুকু তো বের করতেই পারবা, বের করা খুবই ইজি। তা আমাদের এর মধ্য দিয়ে অধ্যায় 5 শেষ হইলো। সবকিছু ক্লিয়ার?